নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 সঙ্গে আমি শিবা। ইন্টারনেট আমাদের আজকের দিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত বা বলা যেতেই পারে তারপরেও ইন্টারনেট আমাদের ঘিরে রয়েছে। আর দিন দিন যত ইন্টারনেট আমাদের সামনে এসেছে তার খারাপ দিকগুলো কিন্তু প্রকাশ পেয়েছে আমাদের সামনে। আমরা যতই এই জালে জড়িয়েছি ততই বিভিন্নভাবে প্রতারিত হবার ভয় উঠে এসেছে। তাই আজকের আমাদের আলোচনার বিষয় ইন্টারনেট এবং তার সুবিধা অসুবিধা। আর আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট ঋত্বিক রায়। তার সাথে একবার আলাপ করে নেব। নমস্কার। নমস্কার। খবরিয়া 24 প্রথমত আপনাকে অনেক স্বাগত। ধন্যবাদ। আর এই যে ইন্টারনেট তো আজকের দৈনন্দিন জীবনের একটা বিশাল গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে। ইন্টারনেট ছাড়া আমরা কার্যত এক পাও এগোতে পারি না। তো এর শুরুয়াতটা কোথা থেকে, মানে ইন্টারনেটের ইতিহাসটা জানতে চাইছি আপনার কাছে। দেখুন, ইন্টারনেট হচ্ছে মানে আমাদের সকাল থেকে, আপনি যেরকম বললেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা করছি সবই ইন্টারনেটের মাধ্যমেই করছি। আর এখন আমাদের ইন্টারনেটে আমাদের লাইফের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যেটা আমরা সেই জিনিসটাকে স্কিপ করতে পারছি না ইন্টারনেট। আর সেক্ষেত্রে আমাদের কোভিডের মধ্যেও ইন্টারনেটের উপরে আমরা সবাই ভরসা করেছিলাম। ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্ত চিন্তা ভাবনা করতে পারিনি। এবার সেই ইন্টারনেটটা বোঝার আগে আমাদের জানতে লাগবে যে ইন্টারনেটটা অ্যাকচুয়ালি কী। ইন্টারনেটটা আমরা যে ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে ইউজ করছি আর কীভাবে ইউজ করা আমাদের প্রয়োজন। তো ইন্টারনেট আসলে আমরা যে মোবাইল বা কম্পিউটার যা কিছু আমরা ব্যবহার করছি ইন্টারনেটে, সেক্ষেত্রে ইন্টারনেটের একটা আইপি অ্যাড্রেস থাকে যেটা আমাদের খুবই জরুরি, যেটা আমাদের আইএসপি প্রোভাইড করে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যেটা আমাদের কি করে যে আমরা কি সার্চ করছি, কি করছি, সেটা রিয়েল কি না, সব কিছু সেই আইএসপির কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, সেটা গভর্নমেন্ট থেকে করে আমাদের আইপি অ্যাড্রেসের থ্রু আমরা সেই ইন্টারনেটটা ব্রাউজ করতে পারছি। এবার এই ইন্টারনেটটা আমরা যে ইউজ করছি, মানে আমরা যে গুগল ক্রোম ইউজ করছি, আমরা ওয়েব পেজ ইউজ করছি, বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করছি, ফেসবুক ইউজ করছি, যা কিছু আমরা ইউজ করছি তা হচ্ছে ইন্টারনেটের 5% মাত্র। আচ্ছা, এবার এই 5%টাই আমরা ইউজ করতে পারছি না। এই 5%কে আমরা বলছি সারফেস ওয়েব। এই সারফেস ওয়েবটার যে 5% আছে তার মধ্যে হয়তো আমরা বেশি জোর করে আমরা 0.1% হয়তো আমরা ইউজ করছি। আর টোটাল যে আমাদের যে অংশটা রয়েছে সেটা আছে লুকোনো অবস্থায়। তাহলে আপনার কাছে এই যে বললেন যে 5% শুধুমাত্র আছে, বাকিটা লুকোনো অবস্থায়, তার মানে বাকি যে বিশাল অংশটা ইন্টারনেটের, সেই অংশটা কি? ইন্টারনেটের বাকি যে আমরা যদি 5% সারফেস ওয়েবের কথা ভাবি, 5% সারফেস ওয়েব ছেড়ে দিলাম। সারফেস ওয়েব বলতে তো আমরা যেসব ব্যবহার করছি, নর্মাল যেসব আমরা গুগল ক্রোমে যা কিছু করছি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেভাবে আমরা ইউটিউব দেখছি, ভিডিও দেখছি, যা কিছু করছি সব কিছু আমরা সারফেস ওয়েবের মধ্যে করছি। এবার বাকি থাকছে আমাদের 95%। 95% যা আছে সেটা আছে আমাদের ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব। এই যে অংশটা আছে ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব, এই অংশটার মধ্যে কি হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা বানানো হয়েছিল গভর্নমেন্টের ইনফরমেশনগুলো রাখার জন্য, সিকিউরভাবে রাখার জন্য। আমাদের যে সারফেস ওয়েবটা আছে সেটা অনেকভাবে অনেক হ্যাকারের থ্রু সেটা হ্যাক হয়ে যাওয়া সম্ভব। এবার সেক্ষেত্রে আমরা কিভাবে সিকিউরিটিটাকে মেনটেন করব, তার জন্য যেটা হয়েছিল তার জন্য ডিপ ওয়েবের কথা চিন্তা ভাবনা করা হয়েছে। এবার সেই ডিপ ওয়েবটা কি করছে, ডিপ ওয়েবটা অনেকভাবে সিকিউর করে দিচ্ছে আমাদের। এবার আমরা যে এই ডিপ ওয়েবটা ইউজ করছি, প্রথমে এটা হয়েছিল গভর্নমেন্টের ভালো কাজে ব্যবহার করার জন্য, বাট সেখানে হ্যাকাররা যখন আসছে তখন তারা সেটাকে ইনলিগালভাবে সেটাকে ইউজ করছে। এবার সেখানে হচ্ছে কি, সেখানে আমরা যেরকম নর্মালি গুগলের থ্রু সেখান থেকে আমরা ব্রাউজ করছি, বাট আমরা চাইলেই সেটা যদি আমরা ডিপ ওয়েবে আমাদের যেতে হয় তাহলে চাইলে আমরা সেটা গুগলের মাধ্যমে যেতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আলাদা কিছু জিনিস ভাবতে হবে। সেগুলো কি জিনিস? সেগুলোর মধ্যে রয়েছে আমরা যেরকম গুগল ক্রোম ব্যবহার করছি, একটা সারফেস ওয়েবের যদি আমরা সার্চ করি তাহলে আমরা গুগল ক্রোমের দ্বারা আমরা ইজিলি সেটার মধ্যে প্রবেশ করতে পারছি। কিন্তু আমাদের যদি ডিপ ওয়েবে যেতে হয়, ডিপ ওয়েবের ক্ষেত্রে আমাদের টর ব্রাউজার নামে একটা সফটওয়্যার আছে, সেইটা আমাদের খুব ব্যবহার করতে হবে। সেটা আমাদের জানতে হবে যে সেটা অ্যাকচুয়ালি কি। আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই যে আপনি বললেন যে সারফেস যে 5% সারফেস যে ব্যাপারটা আছে সেটা সবাই ব্যবহার করছে, হ্যাঁ, নরমাল, সেটা সম্পর্কে নরমালি সবাই জানে। হ্যাঁ। এবার সেখান থেকে ডিপ এরিয়াতে ঢুকতে গেলে এক্সট্রা কোনো ট্রেনিং দরকার, নাকি কেউ ভুল করেও ঢুকে যেতে পারে? ভুল করেও ঢুকে যেতে পারে। এবার অনেক ধরনের স্ক্যাম হচ্ছে, অনেক কিছু হচ্ছে,
এবার আপনার মাধ্যমে যদি সেই টর ব্রাউজার কথাটাই যদি আপনি না জানেন, তাহলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের স্ক্যামাররা আসছে, আপনাকে বলছে যে আপনি এই ওয়েবসাইটগুলো ওপেন করুন, এই জিনিসগুলো করুন। এবার আমি বলছি যে ডিপ ওয়েবের মাধ্যমে কি কি হতে পারে, কেন স্ক্যামাররা আপনার সাথে এরকম বলবে যে ডিপ ওয়েবের মাধ্যমে আপনি যান। আচ্ছা, এই যে বিভিন্ন এরকম তো ফোন কল আমরা শুনেই থাকি, দর্শকরা নিশ্চয়ই জানেন যে ফোন আসছে যে এই করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এই করুন তাহলে আপনি একটা প্রাইজ জিততে পারবেন। তো এগুলো কি সারফেস এরিয়া থেকে ডিপ এরিয়াতে যাওয়ার একটা প্রসেস? না, এরকম না, ওরা সারফেস ওয়েবেও সেই জিনিসটা করতে পারে অথবা ডিপ ওয়েবের মাধ্যমেও করতে পারে। এটা স্ক্যামারের যাদের যেরকম টেকনিক আছে, যারা যে টেকনিক ফলো করে স্ক্যাম করে তাদের উপরে। এবার মানে আমাদের যে সেই টর ব্রাউজার যে আছে, টর ব্রাউজার অ্যাকচুয়ালি কি করছে, আইপিটাকে আমাদের লুকিয়ে দিচ্ছে। মানে আমরা নর্মাল যখন যাচ্ছি গুগল ক্রোমের থ্রু আমরা আইপি ব্যবহার করছি, আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা যাচ্ছে হচ্ছে আমাদের আইএসপি এর কাছে। তার মানে আইএসপি বুঝতে পারছে যে এই আইপি অ্যাড্রেস থেকে এই রিকোয়েস্টটা করা হচ্ছে, ঠিক আছে। এর ফলে আমাদের কি গভর্নমেন্টও জানতে পারছে যে আমরা কি ইউজ করছি। এবার আমরা যদি সেখানে ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব টর ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করি, তাহলে সেখানে আর আপনার আইপি অ্যাড্রেস থাকছে না। আচ্ছা, সেখানে কি হচ্ছে, সেখানে মাল্টিপল আইপি অ্যাড্রেস চলে যাচ্ছে, যেটা বাইরের কান্ট্রি সব। মানে আপনি এখানে বসেই আপনার লোকেশন দেখাবে যে সেখানে যে সার্ভারে যাচ্ছে সেটা দেখাবে যে ইউএস এর কোনো সার্ভারে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন। যেটা আমাদের ইন্ডিয়াতে হতো সেটা দেখাবে যে আপনি ইন্ডিয়াতে বসে আছেন, কিন্তু আপনার লোকেশন দেখাচ্ছে যে আপনি আছেন ইউএসএ। তো এর ফলে কি হয়, এখানেই স্ক্যামাররা মানে স্ক্যাম করে যে লোকেশনটাকে হাইড করে নেয়। আমি আছি ইন্ডিয়াতে, ক্রাইম করছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার যে গভর্নমেন্ট যে জানছে, গভর্নমেন্ট যাচ্ছে যে সেটা ইউএস থেকে স্ক্যামটা হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো তো অপরাধমূলক কাজের প্রবণতাটা বাড়িয়ে দিচ্ছে। প্রচুর অপরাধ যে কাজগুলো হচ্ছে প্রচন্ড পরিমাণে সেই ডিপ ওয়েবের ভূমিকা রয়েছে। ডিপ ওয়েবের মাধ্যমে বড় বড় মানে হ্যাকাররা সেখানে তারা হচ্ছে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, অ্যাক্সেস করে বিভিন্ন ধরনের ডেটা লিক করছে। এবার মানে যদি ডিপ ওয়েবের কথাটা যদি চিন্তা ভাবনা করা যায় যে ডিপ ওয়েবের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, ডিপ ওয়েবের মধ্যে যদি অ্যাকচুয়ালি ভাবা যায় যে ডিপ ওয়েবের মধ্যে বিভিন্ন ধরনের হ্যাকিং যেসব ডেটাগুলো আছে, মনে করুন কারোর সাথে কোনো সোশ্যাল মিডিয়া কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, তার যেসব ডেটাগুলো আছে সেগুলো আপনি চাইলে ইজিলি ডার্ক ওয়েব থেকে কিনতে পারবেন। একটা মিনিমাম অ্যামাউন্টের টাকা দিয়ে সেখানে কিনতে পারবেন। এবার শুধু ডেটা না, আমাদের যে ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, সেই সব ডেটাগুলো হ্যাকাররা হ্যাক করে সেখানে ডিপ ওয়েবের মধ্যে মানে করে দিচ্ছে, পাবলিকলি অ্যাভেলেবেল করে দিচ্ছে। যার ফলে কি একটা সাধারণ মানুষ সেখানে যদি যায় তাহলে সেখান থেকে সেই ডেটাগুলো ক্যাপচার করে নিতে পারে। আপনার কাছে এই মুহূর্তে একটা প্রশ্ন আমি জানতে চাই, ওই যে আপনি বললেন যে এই ডার্ক ওয়েবের ফলে যে বিভিন্ন ক্রেডিট কার্ডের যে ইনফরমেশনগুলো আছে, পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, সেগুলো অ্যাভেলেবেল করে দিচ্ছে হ্যাকাররা। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আপনার কাছে জানতে চাইছি, তাহলে যখন যারা কিনতে যখন চাইছে তাদের একটা পে করতে হচ্ছে, একটা অ্যামাউন্ট পে করে তবেই কিনতে হচ্ছে, তাহলে সরকারের তো সম্পূর্ণ অ্যাক্সেস আছে ডার্ক ওয়েবের উপর, তারা কেন জানতে পারছে না যে কি কোথা থেকে টাকাটা পে করা হচ্ছে বা কারা কিনছে? এবার সেখানে মানে আমরা যখন কোনো হ্যাকাররা বা কোনো স্ক্যামাররা যখন ডিপ ওয়েব থেকে কোনো জিনিস পারচেস করে, তখন তারা একটি বিশেষ মানে ইউজ করে, সেটা হচ্ছে বিটকয়েন। আচ্ছা। এবার সেই বিটকয়েনটাও হচ্ছে সেই মানে এমন একটা অ্যালগোরিদম বানানো হয়েছে যে আপনি যদি বিটকয়েনের থ্রুতে কিছু যদি পে করেন, তাহলে সেটা গভর্নমেন্ট কোনো মানে অ্যাক্সেস বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কে সেটাকে পে করছে। মানে গভর্নমেন্টকে অ্যাকচুয়ালি সেটা ফাঁকি দিয়ে আমরা পেটা করছি, গভর্নমেন্ট সেখানে বুঝতে পারছে না, গভর্নমেন্ট কোনো ধরনের ট্যাক্সও সেখানে কাটছে না। লাস্ট কয়েক বছরে এই বিটকয়েন কনসেপ্টটা ভীষণ পরিমাণে পপুলার হয়েছে, তো এসবই কি কারণ সেটার একটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে ডার্ক ওয়েবে বিটকয়েনটা বেশি পরিমাণে হচ্ছে। বিটকয়েনটা যা আসছে সবাই চাচ্ছে যে বিটকয়েনের থ্রু আমরা সেখানে অ্যাক্সেস করব, সেখান থেকে পারচেস করার ফলে আমাদের টোটাল জিনিসটা অ্যানোমাস হয়ে থাকবে, গভর্নমেন্টও জানছে না, কেউ জানছে না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডেটাটা উঠিয়ে নিতে পারছি। লাস্ট কয়েক বছর, মোটামুটি 4-5 বছর আগেও এই বিটকয়েন শব্দটা এতটা পরিচিত ছিল না, কিন্তু এখনকার যুগে সবাই বিটকয়েন কি সেটা না জানলেও বিটকয়েনের অস্তিত্বটা কিন্তু লোকজন জানে। তো এটা কি হ্যাকারদের দ্বারাই এটা এতটা পপুলার হয়ে গেল? অ্যাকচুয়ালি বিটকয়েন মানে বানিয়েছে সাতোশি নাকামোটো নামে একজন। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওর আসল নাম এটা কিনা তাও তিনি পাবলিকলি অ্যাভেলেবেল করেননি। তো অ্যাকচুয়ালি এটা বানানো হয়েছিল যে গভর্নমেন্ট যাতে কোনো ধরনের ট্যাক্স বা গভর্নমেন্ট যাতে কোনো ধরনের অ্যাক্সেস সেখানে না করতে পারে, কোনো ধরনের ডেটা সেখান থেকে নিতে না পারে, যে কার কাছে সেই বিটকয়েন কতটা বিটকয়েন আছে সেটা যাতে না জানতে পারে, এর জন্য অ্যাকচুয়ালি বিটকয়েনটা বানানো। এবার সেখানে কি করছে হ্যাকাররা, কি করছে সেটা ওই বিটকয়েনের থ্রু দিয়েই ডার্ক ওয়েবে যেসব জিনিস কেনা বেচা হচ্ছে
যেরকম ক্রেডিট কার্ড ডিটেলস, কোনো ইউজারের হচ্ছে ডেটা, কারো নাম্বার, সব কিছু সেখানে সেটা বিটকয়েনের থ্রু দিয়ে মানে সেখান থেকে কেনা বেচা হচ্ছে সব কিছু। এবার সেখান থেকে যদি মানে কোনো কিছু কেনা বেচা হয়, তাহলে মানে আমাদের ডেটাও কি সেখানে আছে কি না সেটা আমরা বলতে পারছি না। অবশ্যই সেখানে থাকতে পারে আমাদের কোনো না কোনোভাবে সেই ডেটা ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবের মধ্যে থাকতেই পারে, সেটা আমরা এখনও জানি না। তো এটাই। তাহলে আপনি বারবার ক্রেডিট কার্ডের কথাটা বলছিলেন, এবং ব্যাংকের ফ্রড যেটা হয়, সেই ফোন আসছে, একটা নাম্বার বলা হচ্ছে, তারপর হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয়ে গেল। আমরা কয়েকদিন আগেও একটা খবর শুনেছি, কোচবিহার শহরে এরকম হয়েছে। একজন বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি করতেন, তার অ্যাকাউন্টে টাকা এসেছিল এবং তারপর একটা ফোন আসে এবং তিনি অত কিছু না ভেবে তিনি জাস্ট বলে দিয়েছিলেন তার ডিটেলস, এবং তার কয়েক মিনিটের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট পুরো ফাঁকা। তো এই যে এই ব্যাপারগুলো বলছেন, তাহলে এই যে আপনি যে ডার্ক ওয়েবটা বলছেন, এই সব কিছুকে ওখান থেকে অপারেট করা হচ্ছে? না, সবকিছু ওখান থেকে হচ্ছে না। আপনি যেরকম বললেন যে নাম্বারটা আছে, হয়তো আপনার সেই যাকে কল করা হয়েছে সেই নাম্বারটা কোথা থেকে পেলো, সেটা হয়তো ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবে অ্যাভেলেবেল আছে। সেটা যে থাকছে এমনও বলছি না, সেটা সারফেস ওয়েবে এরকম অনেক আছে যেটা আপনি পুরো মানে চিট শিট হিসাবেও নিতে পারেন, সেখান থেকেও কেনা বেচা হচ্ছে। আপনাদের ইউজারের নাম্বার বলুন, ইউজারের ক্রেডিট কার্ড ডিটেলস বলুন, সেটা সারফেস ওয়েব থেকেও হচ্ছে। তবে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে তার পরিমাণটা বেশি, খুব বেশি পরিমাণে হচ্ছে। এমনকি ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে আপনি চাইলে একজন হ্যাকারও হায়ার করতে পারেন। একজন হ্যাকার থেকে শুরু করে একজন হিটম্যান হায়ার করতে পারে। মানে আপনি বিটকয়েনের মাধ্যমে সেখানে পেমেন্টটা করে দিলেন, দেন হিটম্যান আসলো, হিটম্যান এসে বাস শুটটুট করে দিয়ে চলে গেল। জিনিসটা এরকম হচ্ছে। তো এরকম হিটম্যানও হায়ার করতে পারেন। ডিপ ওয়েবের আরেকটা যেটা মেন জিনিস, মানে খুব ভয়ানক জিনিস, সেটা হচ্ছে রেড রুম। এখানে কি হয়, এখানে মানে কাউকে কিডন্যাপ করে আনা হয়, দেন ওরা হচ্ছে একটা লাইভ স্ট্রিম করে রেড রুমের মধ্যে। সব ডার্ক ওয়েবে হচ্ছে, এখানে সারফেস ওয়েবের কোনো ভূমিকা নেই, সব ডার্ক ওয়েবের মধ্যে হচ্ছে। তারা কি করে, একটা হচ্ছে লাইভ সেটাকে ওপেন করে, যাকে কিডন্যাপ করা হয়েছে একজন সাইকো থাকে তার পাশে। যদি কোনো ইউজার তাকে বলা হয় যে আপনি যাকে কিডন্যাপ করা হয়েছে তার সাথে এই টর্চার করেন, তাহলে সেই সাইকো পার্সন তার সাথে একই সেম টর্চার করবে, এবং এর জন্য আপনাকে কিছু বিটকয়েন দিতে হবে। মানে এতটা খারাপ ক্রাইম ডিপ ওয়েবে হচ্ছে। আচ্ছা, এই যে আমরা মাঝে মাঝে শুনতে পাই যে ইউটিউবের বিভিন্ন স্ট্রিমিং গুলো যখন হয়, বা বিভিন্ন আমরা ক্রিয়েটাররা এসে বলতে থাকে তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, সেখান থেকে স্ট্রিমিং হচ্ছে এবং তার অ্যাক্সেস সে পাচ্ছে না, সেটাও কি এই দিক থেকে আসছে? হ্যাঁ, এরকম করেই হচ্ছে সেই জিনিসগুলো। স্ট্রিমিং যে ওরা করছে, আর দেখবেন যে স্ট্রিমিং হওয়ার পরে আপনার কাছে বিটকয়েন যাচ্ছে, ডাইরেক্ট টাকা যাচ্ছে না, সেটাও বিটকয়েনের থ্রু দিয়ে আসছে, যাতে গভর্নমেন্টকে সেই ইয়েটার থেকে বাঁচা যায়। গভর্নমেন্ট যাতে না জানতে পারে সেই টাকাটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। এবার এরকমও আছে যে বিটকয়েনের থ্রু হচ্ছে, প্লাস নর্মাল যেসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে হচ্ছে সেসবও হচ্ছে। এবার ওরা যে ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করে সেটাও ওই মানে আমাদের মতন লোকের কাছ থেকে ডিটেলসগুলো নিয়ে তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিল, দেন সেখানে সব টাকা পয়সাগুলো সেখানে দিচ্ছে। তার মানে প্রশাসন যার কাছে পৌঁছলো সেই সব সম্পর্কে কিছু জানে না। হ্যাঁ। আচ্ছা, আর এতক্ষণ ধরে তো আমরা সমস্যা নিয়ে কথা বলে গেলাম, এই হতে পারে, ওই হতে পারে, এগুলো করতে পারে। তো এতক্ষণ ভয় দেখানোর পর আমি আপনাকে বলবো একটু মানে স্বস্তির নিঃশ্বাস দিতে দর্শকদের, কি করলে বাঁচা যেতে পারে এসব থেকে? এসব থেকে বাঁচার প্রচুর উপায় আছে, এবং সেসব উপায়গুলো বাইপাস করে হ্যাকাররা হ্যাক করে নেয়। তো আমাদের মেন টার্গেটটা হচ্ছে আমাদের মোবাইল ফোনটা স্মার্ট, সব কিছু স্মার্ট, বাট আমরা সেটাকে স্মার্টলিভাবে ইউজ করতে পারছি না। সেটা আমাদের হচ্ছে, আমাদের মোবাইল সিকিউর আছে অনেক। আপনাকে যদি কোনো একটি লিঙ্ক যদি দেওয়া হয় যেটা হ্যাকারদের তৈরি, আপনার মোবাইল সেটাকে শো করে দিবে যে এটা অ্যাকচুয়ালি কোনো ভাইরাস দ্বারা বানানো হয়েছে, কিন্তু আপনি ওটাকে দেখছেন না, জাস্ট ওকে করে দিচ্ছেন, ব্যাস হয়ে যাচ্ছে। আমাদের একটা অদ্ভুত ধরনের টেন্ডেন্সি আছে, আমরা কখনো কোনো কিছুতে এগ্রি করার আগে অনেকটা বেশি পড়তে হবে জন্য আমরা জাস্ট অ্যাভয়েড করে চলে যাই। তো এই টেন্ডেন্সিটাকে কি কাজে লাগাচ্ছে হ্যাকারেরা? অবশ্যই। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা সবাই আই এগ্রি করতে অভ্যস্ত। একদম, মানে যা কিছু আসছে এত কিছু কে পড়বে, আই এগ্রি বাস হয়ে যাচ্ছে। সেটা রিয়েল লাইফে হলেও তাই এবং ইন্টারনেটে হলেও তাই, আমরা জাস্ট এগ্রি করতে পছন্দ করি অ্যাকচুয়ালি। তো ওটাই হচ্ছে, তো আই এগ্রি করে দিচ্ছে। এবার কি করছে হ্যাকাররা, যদি কিছু বানিয়ে মানে কোনো ভাইরাস বানিয়ে যদি আপনাকে সেন্ড করছে, এবার ওখানে আপনাকে পরিষ্কারভাবে লেখা থাকবে যে আপনার এটা যদি আপনি আই এগ্রি করেন, তাহলে সেখানে আপনার ক্যামেরার অ্যাক্সেস থেকে শুরু করে আপনার কন্ট্যাক্ট ডিটেলস,
আপনার ডেটা, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু একজন থার্ড পার্টি ইউজারের কাছে চলে যাবে। এবার থার্ড পার্টি ইউজার সে হ্যাকারও হতে পারে, কোনো ভ্যালিড কোম্পানিও হতে পারে। সেক্ষেত্রে আমাদের এইসব জিনিসগুলো দেখা খুবই প্রয়োজন, যে আমরা যেসব আই অ্যাগ্রি করছি, যেসব পারমিশনগুলো, সেগুলো কি কি আছে সেগুলো দেখা প্রয়োজন। এছাড়া আমাদের যেসব জিনিসগুলো প্রয়োজন এইসব হ্যাকিং অ্যাটাক থেকে বাঁচার জন্য বা এইসব ক্রাইমগুলোর থেকে বাঁচার জন্য ইন্টারনেটের মাধ্যমে, তা হচ্ছে আমাদের যে ব্রাউজারটা আছে, আমরা গুগল ক্রোম যে ইউজ করছি, সেই গুগল ক্রোমটা আপডেট হওয়া প্রয়োজন। এবার আমরা মোবাইল যখন কিনলাম তখন সে আপডেট হয়েছিল গুগল ক্রোম, দেন আমরা কোনো আপডেট করছি না, তাহলে জিনিসটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। তাহলে হ্যাকাররা ইজিলি কোনো না কোনোভাবে সেদিক থেকে অ্যাটাক করতে পারে। তাহলে ফোন যখনই আপডেট চাইছে আমাদের আপডেটটা অবশ্যই এটা খুবই প্রয়োজন, আপডেট রাখাটা একটা ফোন। বিভিন্ন সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো যা কিছু আছে সবকিছু আপ টু ডেট থাকা প্রয়োজন। এটা একটা গেল। আর হচ্ছে আর যেসব জিনিস আছে, যেরকম আমরা যদি কোনো কিছু গুগলে যদি গিয়ে সার্চ করি, তাহলে দেখবেন ওখানে একটু ইউআরএল এর মধ্যে, মানে যে অ্যাড্রেসটা আছে সেই ইউআরএল এর মধ্যে HTTPS বলে থাকে, গ্রিন কালারের HTTPS একটা লকের চিহ্ন আছে। এবার সেটা কি হয়, ওই HTTPS মানে হচ্ছে সেটাকে সিকিউর করে দেয়। আর অনেকগুলো আছে যেগুলো আছে HTTP, কোনো এস থাকছে না, সেটা মোটামুটি আপনার হলুদ বা লাল কালারের মধ্যে লকটার সাইনটা আসে। তো সেখানে কি করছে, সেটা হচ্ছে সিকিউর না অতটা। হ্যাকাররা চাইলে খুব ইজিলি সেটাকে, আপনার ডেটা যেসব যাচ্ছে, আপনার ক্রেডিট কার্ড ডিটেলস হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হতে পারে, সবকিছু ইজিলি সেই HTTPর মধ্যে দিয়ে হ্যাকাররা ক্যাপচার করে পেয়ে দিচ্ছে। এবার তার জন্যই আমাদের অবশ্যই এটা দেখা খুবই জরুরি, যাতে HTTPS হওয়াটা খুবই প্রয়োজন। আমরা যেসব জিনিস ইউআরএল এ সার্চ করছি সেটা যাতে HTTPS হয়। এছাড়াও যেসব জিনিস রয়েছে, যেরকম আমরা অনেক ক্ষেত্রে পাবলিক ওয়াইফাই ইউজ করি। পাবলিক ওয়াইফাই বলতে যেরকম কোনো কলেজের ওয়াইফাই বা রেল স্টেশনের ওয়াইফাই, তো সেখানে কি হচ্ছে, সেটা সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এবার হ্যাকিংয়ে একটি অ্যাটাক আছে, যেটা হয় হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। আচ্ছা, আমি একটা প্রশ্ন থামিয়ে করব। সেটা হলো, আপনি কলেজের কথা বললেন বা রেল স্টেশন, এগুলো তো সরকারি একটা করে প্রতিষ্ঠান এবং সেখান থেকে ইন্টারনেটটা প্রোভাইড করা হচ্ছে, তাহলে এটাও কি সিকিউর নয়? আমি যেমন রেস্টুরেন্টটা বাদ দিয়ে দিলাম, রেস্টুরেন্টটা একটা প্রাইভেট ব্যাপার, সেক্ষেত্রে না হয় রিস্কটা থেকে গেল, কিন্তু গভর্নমেন্টাল কোনো যখন আমি ইনস্টিটিউশন নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রেও কি রিস্কটা ততটাই? এবার সেক্ষেত্রে যদি এরকম কোনো ইউনিভার্সিটি আছে, মনে করো কোনো একটা ইউনিভার্সিটি আছে, সেখানে কোনো হ্যাকার ঢুকে গেল, সেখানে হ্যাকার ঢুকে গিয়ে তার যে ওয়াইফাই আছে তার মধ্যে সে প্রবেশ করলো, তাহলে সেটা কিন্তু মানে সিকিউর আর থাকলো না। সেই হ্যাকার যেহেতু পৌঁছে গেল সেখানে, তাহলে কি হচ্ছে, ওই হ্যাকারটা ওই ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মাধ্যমে আপনি যা কিছু করছেন, যা সার্চ করছেন, এমনকি ওই হ্যাকার যদি চাই এই অ্যাটাকটা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মাধ্যমে, আপনি মনে করুন সার্চ করছে গুগল ক্রোম, google.com, আপনাকে দেখাবে facebook.com, মানে সেটা হ্যাকাররাই চেঞ্জ করে দিচ্ছে, সেটা তার ইচ্ছের উপরে। মানে আমি চাচ্ছি এক জিনিস, হ্যাকার দেখাচ্ছে আর এক জিনিস, এরকমও হতে পারে। আর তখন যদি আমরা কোনো আমাদের ব্যাংক থেকে যদি পেমেন্ট করি, গুগল পে বা যা কিছুই আমরা পেমেন্ট করি, সেটারও কিন্তু যে ডিটেলসটা আছে, ক্রেডিট কার্ড নাম্বার, পিন, যা কিছু আছে সব কিন্তু একজন হ্যাকার সেখান থেকে ক্যাপচার করে নিতে পারে। এর জন্যই ফ্রি যখন ওয়াইফাই আমরা ব্যবহার করি, তখন যাতে পেমেন্ট বা এইসব গুরুত্বপূর্ণ ডিটেলস যাতে আমাদের না ইউজ করি, ওটা আমাদের লক্ষ্য রাখা খুব প্রয়োজন। আচ্ছা, আর অনেকক্ষণ ধরে আমরা হ্যাকিং এসব নিয়ে কথা বলছি, তো আমি চাইবো আপনি দর্শকদের বলে দিন যে হ্যাকিং আর হ্যাকার এই জিনিসটা কি? আচ্ছা, হ্যাকিং অ্যাকচুয়ালি মানে হ্যাকিং অনেকভাবেই হতে পারে। আর হ্যাকিংটা হচ্ছে পারমিশন অথবা উইথাউট পারমিশন, আমরা যদি কোনো সিস্টেমের মধ্যে ঢুকে যাই এবং সেখান থেকে কোনো ডেটা অ্যাক্সেস করতে পারি, সেটাই হলো হ্যাকিং। আচ্ছা, এবার সেটা বিভিন্নভাবে হতে পারে, পারমিশনও হতে পারে, উইথাউট পারমিশনও হতে পারে। সেটা অ্যাকচুয়ালি হ্যাকারের উপর ডিপেন্ড করবে যে সেটা কিরকম ধরনের হ্যাকার, তারা কি অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য সেই সিস্টেমটাকে হ্যাক করে। তো এতক্ষণ ধরে আমরা আপনার কাছে শুনলাম যে হ্যাকিং কি, কি করে হ্যাকাররা কাজ করছে। তো এবার আপনাকে আমি জিজ্ঞেস করবো যে হ্যাকারের যে ভাগগুলো আছে, কে কিভাবে করছে, তো সেটা সম্পর্কে যদি একটু জানান। হ্যাকার বিভিন্ন ধরনের হতে পারে, এদের অনেক ধরনের টাইপ থাকে, যে তাদের কাজের উপর যে সে কি কাজ করছে। এবার কিছু হ্যাকার আছে যারা ভালোর জন্য হ্যাক করে, কিছু হ্যাকার আছে যারা খারাপ কাজ করে। যেরকম যারা ভালো কাজ করে বা যারা কোনো কিছুকে সিকিউর করে, তাদের বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আচ্ছা,
এবার তারা কি করে, কোনো কিছু যাতে হ্যাক হয়ে না যায়, যেরকম যারা খারাপ কাজ করে তাদের দ্বারা যদি কোনো কিছু হ্যাক হয়ে না যায়, কোনো খারাপ কাজ না হয়, তার জন্য তারা সেই জিনিসটাকে টোটালটাকে সিকিউর করে। আচ্ছা সিকিউর করে সেই জিনিসটাকে এমনভাবে রেডি করে যাতে সেখানে হ্যাকাররা প্রবেশ করতে না পারে সেই সিস্টেমে। আচ্ছা আর এই হোয়াইট হ্যাট হ্যাকাররা যা কিছু করছে সব পারমিশন নিয়ে করছে। কোনো একটি কোম্পানিতে যদি সে হ্যাকাররা তাদের ডিভাইসের মধ্যে ঢুকছে বা ডিভাইসের জিনিসগুলো তথ্যগুলো দেখছে, সে সব কিছু অবশ্যই পারমিশন নিয়ে করবে। আচ্ছা সেটা পারমিশনের থ্রু হচ্ছে। আর তাদের একটা মানে কাগজের মধ্যে সেখানে সিগনেচার করা থাকছে যে এই সব কিছু করার জন্য আমাদের কোনো ক্রাইম হচ্ছে না, আমরা জিনিসটাকে সেফলি ইউজ করার জন্য আমরা জিনিসটাকে করছি। আচ্ছা সেই কাজটা হচ্ছে আমাদের হোয়াইট হ্যাট হ্যাকার বা সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাজ। আচ্ছা এবার এর পরে যে আছে সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, যেটা মূলত খারাপ কাজ করে। এবার তারা কি করে, তারা কোনো কিছু ওয়েবসাইট বা কোনো কিছুর আপনাদের অফিস বলুন, যা কিছু বলুন, সব কিছুর মধ্যে সেখানে উইথাউট পারমিশন ঢুকে যাচ্ছে, দেন সেখান থেকে যা কিছু তথ্য আসছে সব কিছু চুরি করে নিচ্ছে এবং কোম্পানির ওনার বা যারা সাধারণ মানুষ আছে সবাইকে ব্ল্যাকমেল করছে। তো এইভাবে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কাজ করে। তো ব্ল্যাক হ্যাট হ্যাকার যা সব কাজ করে সব কিছু ইনলিগেল, তারা পারমিশন নিয়েও কিছু করে না, তারা ভালো কাজে কোনো কিছু করে না। আর এ দুটো ছাড়া আরেকটি যেটা আছে সেটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। অ্যাকচুয়ালি তারা হচ্ছে ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট হ্যাকারের মিশ্রণ একটি। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনার যেরকম যারা হোয়াইট হ্যাট হ্যাকার আছে তারা অবশ্যই ভালো কাজ করে একটি। এবার গ্রে হ্যাট হ্যাকাররা কি করে, তারা ভালোও করে খারাপও করে। আচ্ছা হ্যাঁ, এবার ওদের কাছে যে যারা গ্রে হ্যাট হ্যাকার আছে তাদের কাছে তেমন একটি হ্যাকিং এর নলেজ নেই। তারা কি করছে, মজায় মজায় সেটাকে করে দিচ্ছে বিভিন্ন ধরনের টুল ইউজ করে, তারপরে কি হচ্ছে সিস্টেম হ্যাক হয়ে যাচ্ছে। এবার তারপরে মানে তাদের অজান্তেই সেই জিনিসটা ব্ল্যাক হ্যাট হ্যাকারের মতো কাজ করে যাচ্ছে। আচ্ছা এবার গ্রে হ্যাট হ্যাকার এটাই যারা ভালো এবং খারাপ মিক্স করে কাজ করে। তারা কখনো মনে হয় যে তারা ভালো কাজ করবে, কখনো মনে হয় যে তারা খারাপ কাজ করবে। সেটা কখনো বুঝে করে, কখনো না বুঝে করে। মানে এটাকে বলা যেতে পারে মুডি হ্যাকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শুনে থাকি বা বিভিন্ন সিনেমায় আমরা একটা জিনিস দেখতে পাই যে বিভিন্ন হ্যাকাররা তারা অপরাধমূলক কাজ মানে কাজকে ধরার জন্য সরকার প্রশাসন এরা এই হ্যাকারদেরকে ব্যবহার করছে। হ্যাঁ, এটা সম্পর্কে কি বলবেন, মানে এটার বাস্তবতা কতটা? আমরা তো সিনেমায় এটা দেখে ভীষণভাবে অভ্যস্ত। হ্যাঁ, এবার মানে যারা হ্যাকারে ব্যবহার করছে, মানে তাদের দ্বারা কোনো কাজ করিয়ে নিচ্ছে, তারা অ্যাকচুয়ালি হয়তো কোনোভাবে হ্যাকিংয়ের শিকার হয়েছে, কোনোভাবে তাদের সিস্টেম হ্যাক হয়ে গেছে, বা তারা হ্যাকিংয়ের কোনো কবলে পড়েছে, সিস্টেমটা হচ্ছে না, তাদের যেভাবে চড়ানো উচিত সেভাবে চলছে না। সেক্ষেত্রে তারা কি করে, তারা হচ্ছে সেই সিস্টেমটাকে ঠিক করে। আচ্ছা আর যারা সেই সব হ্যাকাররা আছে তারা সেটা ইনভেস্টিগেশন শুরু করে যে তাদেরকে কিভাবে আমরা যে ব্ল্যাক হ্যাট হ্যাকার যে ক্রাইমটা করলো, সাইবার ক্রাইমটা যেসব করেছে, সাইবার ক্রাইমটা সেটা কিভাবে করেছে আর তাদের কিভাবে আমরা ফাইন্ড আউট করব, সেই ব্ল্যাক হ্যাট হ্যাকারদের আমরা কিভাবে ধরবো, সেই কাজগুলো করার জন্য সেই সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা ইথিক্যাল হ্যাকারকে প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা। আবার এটা ছাড়াও আমাদের এই তিন ধরনের হ্যাকার ছাড়া আরেকটি বিশেষ ধরনের হ্যাকার পরিচিত, সেটি হলো হ্যাকটিভিস্ট। হ্যাকটিভিস্ট কি, এটা হ্যাকার আর অ্যাক্টিভিস্ট নামে খুব ভালো একটি আছে, গ্রুপ আছে, এটা হচ্ছে অ্যানোনামাস গ্রুপ। আচ্ছা তারা কি করছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের কোনো যদি গভর্নমেন্ট দ্বারা যদি কিছু খারাপ কাজ হয়ে থাকে, কারো ওপর যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে, তখন সেই হ্যাকটিভিস্টরা কি করছে, সেই গভর্নমেন্টের কোনো কিছু হ্যাক করে নিচ্ছে এবং সেখানে লেখা আসছে সেই প্রতিবাদটা করছে তারা। গভর্নমেন্ট যেই জিনিসটা যদি কোনো কিছু খারাপ কাজ করে থাকে, তাদের মনে হয় যে গভর্নমেন্ট এই জিনিসটা খারাপ কাজ করেছে, তখন তারা কি করে, হ্যাকটিভিস্টরা সেই সব নিয়ে মানে আন্দোলন করে। তো এই ধরনেরও একটি হ্যাকার আছে যেটা হচ্ছে অ্যানোনামাস নামে পরিচিত। এবার অ্যানোনামাসের আপনি হয়তো দেখেছেন হ্যাকারদের একটি মুখোশ থাকে, অ্যাকচুয়ালি ওটা অ্যানোনামাসের মুখোশ। আর অ্যানোনামাস থেকে পরিষ্কারভাবে বলাই আছে যে সেই মুখোশ যাতে তারা কোনোভাবে ইউজ না করে, কোনো লোক যাতে সেই মুখোশটা ইউজ না করে। বাট আমাদের মানে অনেকেই আছে যারা নতুন নতুন হ্যাকিংয়ে পা রেখেছে বা ইথিক্যাল হ্যাকিংয়ে পা রেখেছে, তারা কি করছে, সেই মুখোশটা ইউজ করছে, বাট সেটা অ্যাকচুয়ালি করাটা উচিত না। তাহলে এই কাজটা কতটা এথিক্যাল? অ্যাকচুয়ালি এটা ইথিক্যাল হচ্ছে না, মানে যেহেতু সেটাকে মনে হচ্ছে যে ব্ল্যাক হ্যাট হ্যাকারটাকে প্রচার করছে সে মুখোশটার মাধ্যমে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা উচিত না করাটা। এবার এই হ্যাকটিভিস্ট যারা আছে তারা একটি বিশেষ অ্যাটাক ইউজ করে, সেটা হচ্ছে ডস অ্যাটাক বা ডিডস অ্যাটাক। আচ্ছা, এটা
এটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, এটা কি করছে, মনে করুন কোনো কোম্পানি আছে, তাদের বিভিন্ন ওয়াইফাই আছে, তাদের এক একটা আইপি অ্যাড্রেস আছে, যার মধ্যে অনেকগুলো কম্পিউটার বা ল্যাপটপ, সেখানে সব কিছু অ্যাটাচ আছে। এবার কি করবে, যদি হ্যাকারদের মনে হয় যে না আমি এই কোম্পানিটাকে কোনো এফেক্ট করব, তখন তারা কি করবে, সেই আইপি অ্যাড্রেস যে তাদের নেটওয়ার্কটা আছে তাদের মধ্যে তারা হচ্ছে ডিডস অ্যাটাকটা করবে। ডিডস অ্যাটাকের মাধ্যমে কি হয়, আমরা অনেকেই দেখেছি, যেরকম 12 বা 10-এর যখন রেজাল্ট বের হয় তখন দেখবেন আপনি ওই টাইমটাতে আমাদের ওয়েবসাইটটা স্লো হয়ে পড়ে। তো সেটা কেন করছে, কারণ অ্যাট এ টাইম ওখানে অনেকগুলো ইউজার রিকোয়েস্ট করছে যে রেজাল্টটা শো করুন, সেজন্য সেই ওয়েবসাইটটি স্লো হয়ে যাচ্ছে। তো এই হ্যাকাররা এই জিনিসটাকে কাজে লাগায়। ওরা কি করে, বিভিন্ন সব ডিভাইস থেকে অ্যাট এ টাইম অনেকগুলো রিকোয়েস্ট সেন্ড করে, যার ফলে কি হচ্ছে, সিস্টেমটাই হ্যাং করে যাচ্ছে। তাদের যে টোটাল নেটওয়ার্কটা আছে, টোটাল ওয়াইফাইটা আছে, টোটালটাই ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে তাদের দ্বারা কোনো কাজ সম্ভব হয় না। মানে এক বড় বড় কোম্পানির যদি আমি 5 মিনিটের জন্য কোনো নেটওয়ার্ককে ডাউন করে দিই, তাহলে তাদের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। তো অ্যাকচুয়ালি হ্যাকটিভিস্ট বা অ্যানোনামাস গ্রুপটা এই অ্যাটাকটা বেশি করে থাকে। আমরা অনেকক্ষণ ধরে শুনলাম হ্যাকার সম্পর্কে। এবার একটা প্রশ্ন করব, এত কিছু শোনার পর সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন অবশ্যই জাগবে যে এত ভয়ের কারণ, চারদিকে যখন এত ভয়ের কারণ, সেটার থেকে বাঁচতে আমরা কি করব? বাঁচার জন্য আমি প্রথমেই বলেছি যেসব আমরা যদি ফ্রি ওয়াইফাই ব্যবহার করি, তাহলে সেখানে ফ্রি ওয়াইফাই ব্যবহার করা যাবে না। আমাদের এটা অবশ্যই দেখতে হবে যে সেখানে HTTP ব্যবহার হচ্ছে ইউআরএল নাকি HTTPS ব্যবহার হচ্ছে। অবশ্যই আমাদের HTTPS ব্যবহার করা উচিত, কারণ সেটা সিকিউর হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা অনেকেই আছি যারা হচ্ছে, আরেকটি জিনিস আছে যে কোনো পপ আপটাকে আমরা অ্যালাউ করে দিচ্ছি। কোনো আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি, দেন সেখানে পপ আপ হয়ে আসছে যে আপনি নোটিফিকেশনটা পরবর্তীতেও দেখতে চান কিনা। তো আমরা কি করছি, নর্মালি সেটাকে ওকে করে দিচ্ছি। তো যখনই আমরা ওকে করে দিচ্ছি, বারবার সেই লিঙ্ক আসছে। এবার সেটা হ্যাকারের থ্রু হতে পারে বা কোনো একটা ভ্যালিড কোম্পানির থ্রু হতে পারে, সেটা তো বোঝার কোনো উপায় নেই, আপনি বুঝতে পারবেন না। এবার তখন কি করে, এর জন্য আমরা বলি যে যে পপ আপটা আসবে সেটা যাতে অফ করে দেওয়াটাই ভালো। যদি আপনার মনে হয় যে না কোনো ভালো কিছু আছে, সেখান থেকে কোনো ধরনের খারাপ কিছু হতে পারে না, সেক্ষেত্রে পপ আপটা অন করে রাখা ঠিক আছে। বাট আমি চাবো যে সেখান থেকে যতটা সম্ভব পপ আপটাকে অফ রাখাই ভালো। এছাড়াও যা কিছু রয়েছে, যেরকম আমরা VPN ইউজ করি, VPNটা অবশ্যই পেইড হওয়া প্রয়োজন। যারা টর ব্রাউজার ইউজ করে তাদের ক্ষেত্রেও VPN এর প্রয়োজন আছে। এবার তারা যে সেটাকে যদি মানে ফ্রি ওয়াইফাই যদি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে ডেটা লিক হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য অবশ্যই একটি পেইড VPN ব্যবহার করা ভালো। আর যা কিছু আছে, যেরকম ব্রাউজার আপডেট, কোনো কিছু সিস্টেম আপডেট, মোবাইল ফোনটা টোটাল আপডেট, সব কিছু আপ টু ডেট থাকা খুব প্রয়োজন। তাহলে বলা যেতেই পারে ফ্রির সবকিছু ভালো হয় না? না, অবশ্যই না, ফ্রি সবকিছু ভালো হয় না। আর যতটা সম্ভব এই সব কিছু পেইড ওয়াইফাইটা কোনো কিছু ভাবে না করাই ভালো, ফ্রি VPN না ইউজ করাই ভালো। তো সব কিছু থেকে আর যেটা আছে, যেটা ডিডস অ্যাটাক, যেটা এটার থেকে অ্যাকচুয়ালি বাঁচার কোনো তেমন উপায় নেই। কোনো কোম্পানি যদি উপর ডিডস অ্যাটাক চলে যায়, তার থেকে বাঁচার উপায় নেই। তবে অনেক কিছু জিনিস আছে, যেরকম ক্লাউডফায়ার, অনেক কিছু আছে যার মাধ্যমে আপনি অল্প কিছু সিকিউর হতে পারে। তো এইসব কিছু ইউজ করে আমাদের সিকিউর থাকতে হবে। আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানালেন খবরের 24 এর তরফ থেকে এবং খবরের 24 এর দর্শকের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এতক্ষণ ধরে শুনলাম কি করে ইন্টারনেটে হ্যাকিং হচ্ছে, কি করে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো বেরিয়ে যাচ্ছে এবং আমরা কি করে বিপদের সম্মুখীন হচ্ছি। আমরা এরকম আরো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব। আমরা আবার আলোচনা করব কি করে আপনারা সুরক্ষিত থাকতে পারেন, কি করে আপনারা ভালো থাকতে পারেন। নমস্কার। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রীর সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবেন। ঠিকানা 148 BS রোড, ফার্স্ট ফ্লোর, MP জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।